নীতিশ নাইডুর লিখিত সমর্থন টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। চলছে নরেন্দ্রর শপথ গ্রহণের প্রস্তুতি। এদিকে প্রথমবারের মতো জোট সরকারের উপর নির্ভরশীল হওয়ায় নানা চ্যালেঞ্জের মুখে বিজেপি আছে। গাজায় ইসরায়েলের হামলার খবরও। লোহিত সাগরে এবার গ্রিসের জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ক একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। ভারতে শুরু হয়ে গেছে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর অভিষেক আয়োজনে দাওয়াত দেওয়া হয়েছে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র সরকার প্রধানকে। এরই মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। এছাড়া ভুটান এবং নেপালের রাষ্ট্রপ্রধানদেরও শপথ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। সব সংকট অবসান ঘটিয়ে বুধবার সন্ধ্যায় নিশ্চিত হয় এনডিএ জোটের সব শরিককে সাথে নিয়েই সরকার গঠন করছেন নরেন্দ্র মোদী। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন মোদী ও মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। ভারতের লোকসভা নির্বাচনে 293 আসন পেয়ে জয়ী হয় এনডিএ জোট। এককভাবে বিজেপি পেয়েছে 240 আসন। এর আগে বিহারের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেড জেডিইউ নেতা নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তেলুগু দেশম পার্টি টিডিপির চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে লিখিত সমর্থন নিয়েছেন নরেন্দ্র মোদীর দল বিজেপি জোট এনডিএ। বুধবার বিকেলে নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক করেন এনডিএ নেতারা। এ সময় জেডিইউ এবং টিডিপি নেতার কাছ থেকে লিখিত সমর্থন নেওয়া হয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত করতে মোদীকে তাগাদা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এবং জেডিইউ নেতা লল্লান সিং এবং সঞ্জয় ঝা জোটের অন্য নেতারাও। এই প্রথম নরেন্দ্র মোদীকে জোট সরকার চালাতে হবে সমন্বয় করে ঐক্যমতের ভিত্তিতে রাজনীতি করা তার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই নতুন কাজের ধরন তিনি কতটা গ্রহণ করতে পারবেন তার উপরে এই সরকারের স্থায়িত্ব নির্ভর করছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। এর আগে পরপর দুবার সরকার গঠন করতে জোট সঙ্গীদের উপর ভরসা করতে হয়নি মোদীকে। কাউকে সন্তুষ্ট করারও দরকার পড়েনি। সেই মোদীকে এবার ম্যাজিক ফিগার 543টি আসনের মধ্যে সরকার গড়তে 272টি আসন পার করতে না পারায় জোটের সঙ্গীদের শরণাপন্ন হতে হয়েছে। জোট সঙ্গী বলতে সবার চোখ ছিল বিহারের মুখ্যমন্ত্রী, জেডিইউ নেতা নীতিশ কুমার এবং তেলুগু দেশম পার্টি টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডুর দিকে। কারণ নীতিশের জনতা দল ইউনাইটেড জেডিইউ পেয়েছে 14টি আসন এবং টিডিপি পেয়েছে 16টি আসন। তাদের কাছ থেকে লিখিত সমর্থন পেয়ে এখন সরকার গঠন করতে যাচ্ছেন মোদী। তবে বিশ্লেষকরা বলছেন অন্য দলগুলোর উপর নির্ভরশীল প্রধানমন্ত্রী মোদী কি সরকার শাসন করতে পারবেন? বিজেপি যেখানে হিন্দুত্ববাদের রাজনীতি তথা ধর্মভিত্তিক রাজনীতিতে অভ্যস্ত, সেখানে জেডিইউ ও টিডিপি উভয়ই নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, মুসলিম ভোটারদের সমর্থনের উপর নির্ভর করে এবং বিজেপির হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখে। অতীতে বিজেপির সাথে জেডিইউ নেতা নীতিশ কুমার এবং টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডুর মধ্যে দীর্ঘকাল ধরে অম্লমধুর সম্পর্ক দেখা গেছে। তাদের সম্পর্ক এই ভাঙে তো এই জোড়া লাগে, বহুবার এমনটা ঘটেছে। এছাড়া বিজেপি ভোটে অপ্রত্যাশিত খারাপ ফল করায় শরিকদের নানা দাবি দাওয়া মেনে নেওয়ার গ্যাড়াকলে পড়েছে দলটি। নাম প্রকাশ না করার শর্তে জেডিইউর একজন নেতা বলেছেন তারা অন্তত 4টি মন্ত্রণালয় পাওয়ার আশা করছে। এছাড়া আরও একটি প্রতিমন্ত্রীর পদ চাওয়া হতে পারে। চন্দ্রবাবু নাইডুর দাবিও অন্তত 3টি ভালো মন্ত্রণালয়ের সঙ্গে লোকসভার স্পিকারের পদ। দুই প্রধান শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু সহ অন্য শরিকেরা কোন দপ্তর পেয়ে সন্তুষ্ট থাকেন 2-1 দিনের মধ্যেই তা স্পষ্ট হবে।
আপাতত টিডিপি এবং জেডিইউ দুই দলই জোর দিয়ে বলেছে তারা এনডিএর সঙ্গেই থাকছে। তবে অনিশ্চিত জোটের রাজনীতিতে মোদী সরকার কতটা চ্যালেঞ্জের মুখে তা ভবিষ্যতই বলে দেবে। মনিরুজ্জামান বাবু, ৭১। একটা বিরতি নিচ্ছি। গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলের বিমান হামলা নিহত ৩২ সেই খবর নিয়ে ফিরব কিছুক্ষণ পর। ৭১-এর সাথেই থাকুন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে গাজায় যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং তাদের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি সেনা প্রত্যাহার করা প্রয়োজন। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী প্রধান বলেছেন যুদ্ধবিরতির আলোচনার সময় হামলা বন্ধ হবে না। এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজায় ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আগামী মাসে তীব্র অনাহারের মধ্যে পড়তে পারে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। গাজাবাসীর এই হাহাকারের শেষ কোথায় তারা তা জানেন না। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলায় ভয়াবহ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ফিলিস্তিনিদের। স্বজন হারাদের শোকের মাতম শেষ হতে না হতেই নতুন হামলার মুখে শুধুই দিকবিদিক ছুটছেন গাজার বাসিন্দারা। এরই মধ্যে অনাহারের মুখে গাজাবাসী। জাতিসংঘ জানিয়েছে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে গাজার অন্তত ১০ লাখ মানুষ তীব্র অনাহারে পড়তে পারে। এছাড়া হামলা বন্ধ না হলে ৬ মাসের মধ্যে গাজা ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ও খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা। শুধু তাই নয়, তীব্র তাপপ্রবাহ, নোংরা পরিবেশ, বিশুদ্ধ খাবার পানির অভাবে গাজায় এমন সব রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে যা আগে কখনোই ছিল না। অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার নামের একটি সংস্থা জানিয়েছে গাজায় অপুষ্টি ও ক্ষুধাজনিত কারণে এরই মধ্যে শিশুসহ অনেক ফিলিস্তিনি মারা গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস জানান, সংস্থাটির কর্মী ও স্বেচ্ছাসেবকরা প্রাণের ঝুঁকি নিয়ে ত্রাণ সরবরাহ করছে। তারা নিরাপদ সময় বুঝে ত্রাণ সরবরাহ করছে। এ সময় মানবিক সহায়তা পাঠানোর পথ ঝুঁকিমুক্ত রাখার আহ্বান জানান গ্রিফিথস। তবে এত কিছুর পরও যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিতই দিচ্ছে না ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা প্রধান বলছেন, যুদ্ধবিরতির আলোচনার সময় হামলা বন্ধ হবে না। সৃষ্টি ঘটক, ৭১। গাজা ইসরায়েলের আগ্রাসনে গৃহহীন হওয়া ফিলিস্তিনিরা মানবেতর পরিস্থিতির মধ্যে বসবাস করছেন। সেখানে শিশুরা কখনো কখনো সারাদিন না খেয়ে কাটিয়ে দিচ্ছে, আবার একটি টয়লেট ব্যবহার করছেন হাজার মানুষ। আন্তর্জাতিক বেসরকারি সংগঠন অক্সফাম সতর্ক করে কথা জানিয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে গাজার অন্যান্য স্থান থেকে পালিয়ে এসে যারা এতদিন রাফাতে আশ্রয় নিয়েছে, এখন তারাও এখান থেকে পালাতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর তথ্য অনুযায়ী রাফা থেকে এরই মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে। অক্সফাম বলছে, রাফা শহরে গত ৬ মে স্থল অভিযান শুরু করার পর দিনে গড়ে মাত্র ৮টি ত্রাণবাহী ট্রাক সেখানে ঢুকতে পেরেছে। এছাড়া গাজা অধিবাসীদের ২/৩ বেশি মানুষ অবরুদ্ধ এই উপত্যকার আনুমানিক ১/৫ কম জায়গার মধ্যে গাদাগাদি করে থাকছে বলেও জানিয়েছেন তারা। সংগঠনটি আরও বলছে, ইসরায়েলের পক্ষ থেকে পলায়নপর লোকজনকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও গাজার বেশিরভাগ স্থানই মানবিক সহায়তা থেকে বঞ্চিত রয়েছে। দুর্ভিক্ষ তাদের দুয়ারে কড়া নাড়ছে। অক্সফামের তথ্য অনুযায়ী গাজার ৮৫% শিশু প্রতি ৩ দিনে অন্তত একদিন সারাদিন না খেয়ে কাটিয়ে দিচ্ছে। এদিকে গাজার উপকূলীয় আল মাওয়াসির মতো কিছু এলাকা মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলি বাহিনী, অথচ সেখানে পানি সরবরাহ বা স্যানিটেশন সেবা নেই বললেই চলে। অক্সফাম বলছে, আল মাওয়াসিতে মানুষ মানবেতর জীবনযাপন করছে। সেখানে ৫ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র ১২১টি টয়লেট, অর্থাৎ একটি টয়লেট ব্যবহার করছেন গড়ে ৪,১৩০ জন। রাফার বর্তমান পরিস্থিতিকে অসহনীয় বলে আখ্যায়িত করেছেন অক্সফামের কর্মীরা। তারা বলছেন, এখানে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা তো নেই, মানুষকে সাগরের পানির ওপর নির্ভর করেই বেঁচে থাকতে হচ্ছে।
ঋতু সাহা, একাত্তর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নেতানিয়াহু নিজের রাজনৈতিক সুবিধার জন্য গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করছেন। টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, এই সময় যুদ্ধের শুরুর আগে নেতানিয়াহু যেসব অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যায় ছিলেন তা নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, তিনি যখন 7 অক্টোবরের হামলার পর ইসরায়েল সফর করেছিলেন তখন নেতানিয়াহুর সরকারকে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ওসামা বিন লাদেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে আফগানিস্তান দখল, ইরাকে পারমাণবিক অস্ত্র থাকার ধারণার মতো ভুল ধারণা নিয়ে যুদ্ধ করে যে ভুল করেছে তা যেন ইসরায়েল না করে। তবে ইসরায়েল সে পথেই হাঁটছে বলে মন্তব্য করেন তিনি। বাইডেনের এমন মন্তব্যের পর ইসরায়েলি সরকারের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কূটনীতিক রীতিনীতি থেকে সরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজার ফিলিস্তিনিরা বড় দুর্ভোগে রয়েছেন। খাবার, ওষুধ ও পানিসহ বিভিন্ন কিছু ঘাটতিতে রয়েছেন তারা। এছাড়া অনেক নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। লেবানন সীমান্তে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল। বুধবার দেশটির উত্তরাঞ্চলে লেবানন সীমান্ত পরিদর্শনের সময় এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, কেউ যদি মনে করে ইসরায়েলের ক্ষতি করতে পারবে আর তারা চুপচাপ বসে থাকবে তাহলে তারা খুব বড় ভুল করছে। উত্তরাঞ্চলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে তেল আবিব। যেভাবে হোক উত্তরের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে সীমান্তের কাছাকাছি কয়েকটি ইসরায়েলি শহর থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অঞ্চলটিতে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে। চলতি সপ্তাহে এমন রকেটের আঘাতের পর ইসরায়েল উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা পুড়ে গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালিয়েছে। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি ভারতের মুগাও থেকে মিশরের সুয়েজ খালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এটি পূর্ব আফ্রিকার ইরিত্রিয়া থেকে 118 নটিক্যাল মাইল পূর্বে থেমেছিল। জাহাজ এবং ক্রুদের বিস্তারিত জানা যায়নি। হুতিরা বুধবার লোহিত সাগর এবং আরব সাগরে 3টি জাহাজে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে একটি মার্কিন জাহাজ রয়েছে বলে নিশ্চিত করেছেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের প্যানেলের ইসরায়েলি বিচারপতি এহরন বারাক পদত্যাগ করেছেন। গাজা ইসরায়েলের গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের অ্যাডহক ভিত্তিতে বিচারপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। গত 4 জুন তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে 87 বছর বয়স্ক বারাক ব্যক্তিগত এবং পারিবারিক কারণের কথা উল্লেখ করেন। তার শূন্য আসনে ইসরায়েল কাকে নিয়োগ দেবে তা এখনো জানা যায়নি। তবে সংশ্লিষ্ট দেশ ইচ্ছে করলে অন্য দেশের কাউকেও এই পদে নিয়োগ দিতে পারে। বারাক ছিলেন ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি। তিনি তার দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য আদালতের স্টাফ এবং অন্য বিচারপতিদের ধন্যবাদ জানান। আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয়। আইসিসি কৌশলীরা গাজা যুদ্ধে সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করার পর যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিল। আইসিসি বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছিলেন ইসরায়েলিপন্থী রিপাবলিকানরা। এতে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির চেষ্টায় জড়িত আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দেশটিতে থাকা তাদের সম্পদ লেনদেন নিষিদ্ধের প্রস্তাব রাখা হয়। বিলটি 247-155 ভোটে পাশ হয়েছে। বিলে 42 জন ডেমোক্রেটও সমর্থন জানান। নির্বাচনের আগে মেক্সিকো সীমান্তে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে একটি বিল পাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আদেশে সই করে হোয়াইট হাউসে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করতে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন রিপাবলিকানরা তা এখন পর্যন্ত নিতে পারেনি। ওই আদেশে বলা হয়েছে, কেউ অনুপ্রবেশ করলে তাকে সঙ্গে সঙ্গে মেক্সিকোয় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। যুক্তরাষ্ট্রে তাকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না। তবে অভিভাবকহীন শিশুদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। এক্ষেত্রে নিয়ম মেনে কেউ শরণার্থী হওয়ার আবেদন করতে পারেন, কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করা যাবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।